আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বোটানি নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছক দেখব এবং আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আছে পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণ। এই পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণের মধ্য দিয়ে আমাদের মনে রাখতে হবে যে পানি নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, নিষ্ক্রিয়ভাবে শোষিত হয় এবং অণু হিসেবে শোষিত হয়। মূলের মাধ্যমে মূল রোম দ্বারা পানি শোষিত হয়। আর খনিজ লবণ নিষ্ক্রিয় বা সক্রিয়ভাবে হতে পারে, অধিকাংশ সময় সক্রিয়ভাবে হয় এবং খনিজ লবণ কিন্তু আয়ন হিসেবে শোষিত হয়, এরা কখনো অণু হিসেবে শোষিত হয় না। এদের শোষণের জন্য বাহক লাগে, তাই বিপাকীয় শক্তির প্রয়োজন হয় এবং এরাও মূল রোম এবং মূলের নবগঠিত কোষ দ্বারা খনিজ লবণ পরিশোষিত হয়। আমরা এখান থেকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে বিপাকীয় শক্তি মানে হলো এটিপি। এখানে যে বিপাকীয় শক্তির কথা বলছে এটা মানেই হলো এটিপি। কারণ কি, এটিপি খরচ হয় কখন? যখন বাহক লাগে। যে প্রক্রিয়ায় শোষণের ক্ষেত্রে বাহক লাগে সেটা সক্রিয় শোষণ, এবং বাহক লাগলে তখন এটিপি খরচ হবে, শক্তি খরচ হবে। তো শক্তি যখন খরচ হবে তখন কি সেটা নিষ্ক্রিয় হবে? হবে তো না, সেখানে হবে হচ্ছে সক্রিয় শোষণ। তাহলে খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে আমরা সক্রিয়টাই মেনভাবে উল্লেখ মানে মাথায় রাখবো। আর এর জন্য যেহেতু বাহক লাগে সেজন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, কিন্তু এর তো বাহক লাগে না, বাহকের প্রয়োজন হয় না, সেজন্য প্রত্যক্ষ বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। তো এখান থেকে এই কয়টা কথা মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা পরের ইম্পর্টেন্ট যেই ছক সেটাই যাই। এখানে নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণের ভিতরে পার্থক্য বলা দেওয়া আছে। আমরা জানি নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না, কিন্তু সক্রিয়তার ক্ষেত্রে প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ প্রয়োজন হয়। কিসের? বিপাকীয় শক্তি। আমরা বলছি বিপাকীয় শক্তি মানেই কিন্তু এটিপি, এটা মাথায় রাখতে হবে, বারবার একই কথা বলে দিচ্ছি। এরপরে আছে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে কোষের ভেতরে ও বাইরের মাধ্যমে আয়নের ঘনত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বাইরের মাধ্যমে ঘনত্ব যদি বেশি হয়, ভেতরের মাধ্যমে ঘনত্ব যদি কম হয়, তাহলে বাইরের মাধ্যম থেকে ভেতরের মাধ্যমে নিষ্ক্রিয়ভাবে, অর্থাৎ কোনো এনজাইম বা এটিপি খরচ, এনজাইমের প্রভাব ছাড়াই, কোনো বাহক ছাড়াই, কোনো এটিপি খরচ ছাড়াই তারা ভিতরে চলে আসবে। কিন্তু সক্রিয় পরিশোষণ অর্ধভেদ্য ঝিল্লি আবরণী, এই যে কোষ আবরণীর মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে ঘটে কি, যেখানে কিন্তু ব্যাপন ঘটে না, এখানে ঘটে হলো ইমবাইবেশন, বা আমরা অসমোসিস বলতে পারি, অসমোসিস, ঠিক আছে, অসমোসিস প্রক্রিয়া। আচ্ছা, মানে অভিস্রবণ, হ্যাঁ, অভিস্রবণ, ইমবাইবেশন অভিস্রবণ ঘটে। আচ্ছা, এরপরে বাহক এবং এনজাইম প্রয়োজন হয় না, এটা এইসব কথাই তো বললাম। খুবভাবে বেশিভাবে মনে রাখতে হবে এই জিনিসটা, যে শ্বসন হার বৃদ্ধি পায় না। কেন শ্বসন হার বৃদ্ধি পায় না? কারণ এখানে তো এটিপি খরচ হয় না, তাই শ্বসন হার বৃদ্ধি পায় না। নিষ্ক্রিয় শ্বসনে শ্বসন হার বৃদ্ধি পায় না, কিন্তু সক্রিয় পরিশোষণ যেটা, সেখানে শ্বসন হার বৃদ্ধি পায়, কারণ এখানে এটিপির ব্যাপার স্যাপার আছে, এটিপি খরচ হয়। তাই আমরা এবার যাবো ব্যাপন এবং অভিস্রবণের যেই চার্টটা আছে, আমরা দেখব যে অভিস্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট পদার্থ, এতে দ্রাবক পদার্থ হিসেবে সকল সময় পানি ব্যবহৃত হয় এবং এতে পানির একমুখী সঞ্চালন ঘটে, অর্থাৎ পানি এক দিক থেকে ভিতর দিকে আসতে পারবে এরকম। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে হলো উভমুখী চলন ঘটে। কারণ কি? কারণ হলো ঘনত্বের তারতম্যের কারণে, এবং এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে বলে এখানে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। আমাদের যে অভিস্রবণ, সে শুধুমাত্র তরলের জন্য নির্দিষ্ট, তরলের পদার্থের মধ্যে অভিস্রবণ সংঘটিত হয়, কিন্তু ব্যাপন কঠিন, তরল, বায়বীয় সকল পদার্থে ব্যাপন সংঘটিত হয়। ঠিক আছে। আর আমরা জানি যে মানে সার্বজনীন যে দ্রাবক সেটা হলো পানি। তো পানির একমুখী চলনটাই হলো আমাদের অভিস্রবণ। আর ব্যাপনের ক্ষেত্রে ব্যাপন চাপ সৃষ্টি হবে, অভিস্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপের সৃষ্টি হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেই শকটা আমাদের লাগবে সেটা হলো ফটো সিস্টেমের যে শক।
ফটোস্টেম 1 ফটোস্টেম 2, আমরা এটা সংক্ষেপে বলি কি P1 P2, P1 P2। P1 এর ক্ষেত্রে আমরা জানি P1 কোথায় ঘটে, বাইরে ঘটে, 1 বাইরে 2 ভেতরে। কার ভিতরে কার বাইরে? গ্রানার থাইলাকয়েডের যে পর্দা বা মেমব্রেন, এই মেমব্রেনের ভেতরে ঘটে P2, এবং P1 ঘটে কোথায়? P1 ঘটে হলো মেমব্রেনের বাইরে। আমরা জানি যে মেমব্রেনের এই ফটোস্টেম 1 যে P1 এর মধ্যে শুধু এ থাকে, ক্লোরোফিল এ, এবং P2-তে এ বি দুইটাই থাকে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্লোরোফিল এ থাকে হলো কোথায়? ফটোস্টেম 1-এ, আর ফটোস্টেম 2-তে থাকে হচ্ছে ক্লোরোফিল এ এবং বি, এবং এখানে বির আধিক্য বেশি থাকে, এটা আমরা খেয়াল রাখবো, পরে হয়তো আছে। আচ্ছা, এরপরে বিক্রিয়া কেন্দ্র মনে রাখতে হবে যে বিক্রিয়া কেন্দ্র কি P700, আর এখানে বিক্রিয়া কেন্দ্র হচ্ছে P680। তাহলে আমার এখান থেকে কি কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে এই কয়টা জিনিস, যে ক্লোরোফিল এ কোথায় থাকে? ক্লোরোফিল এ হলো ফটোস্টেম 1 এটাই থাকে। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থেকে ফটোস্টেম 2, মানে 2 নম্বরে দুইটাই থাকে, 1 নম্বরে একটা থাকে। এবার যার রোল 1 সে নাম্বার বেশি পাবে পরীক্ষায়, তাহলে পরীক্ষায় 700 পাইছে, তাহলে P700, মানে এভাবে মনে রাখার জন্য বললাম। আর পরীক্ষায় একটু কম পাইছে, তাহলে কি সে সেকেন্ড হয়ে যাবে, তাহলে 2 নম্বর হয়ে যাবে, তাহলে P680। 1 নম্বর যে তার সবাই ভালোবাসবে, চক্রীয় অচক্রীয় সবাই ভালোবাসবে, কিন্তু যে 2 নম্বর তার শুধুমাত্র অচক্রীয় থাকবে, তার চক্রীয় থাকবে না। চক্রীয় অচক্রীয় থাকে কোথায়? P1-এ থাকে চক্রীয় অচক্রীয়, এটা মাথায় রাখা লাগবে। আর এখানে যেহেতু ক্লোরোফিল এই শুধু থাকে, বি থাকে না, কিন্তু ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল এর আধিক্য দেখা যায়, আর এখানে ক্লোরোফিল বি আধিক্য বেশি দেখা যায়। এক্ষেত্রে এটিপি ও এনএডিপিএস তৈরি হয়, আর এক্ষেত্রে শুধুমাত্র এটিপি তৈরি হয়। আর পানি বিশ্লেষণ যেহেতু আমরা বলছি যে ফটোলাইসিসের সাথে জড়িত, এই যেহেতু ফটোলাইসিসের সাথে জড়িত, পানির ফটোলাইসিস মানে কি? যে সূর্যের আলোকের উপস্থিতিতে পানির ভাঙন, সূর্যের আলোকের উপস্থিতিতে পানির ভাঙন হচ্ছে পানির ফটোলাইসিস। তো এইখানে পানির ভাঙন ঘটে বলে পানির বিশ্লেষণের সাথে জড়িত, আর এই যেহেতু পানির ভাঙনের সাথে জড়িত নয়, সে কারণে এটা পানির বিশ্লেষণ করে না, এই আর কি। এবার আমরা দেখব যে চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনের পার্থক্য আমরা আগের চার্টে পড়ে আসছি অনেকটা, যে P70 হচ্ছে P70 থেকে PS1-এ, তাই না? P70 হচ্ছে PS1-এ থাকে, আর অচক্রীয় থাকে, চক্রীয় এবং অচক্রীয় দুইটাই থাকে হচ্ছে PS1-এ দুইজনই থাকে, সবাই ওকে ভালোবাসে, কিন্তু অচক্রীয়তে 2 নম্বরটা থাকে, অর্থাৎ PS2-তে, দুঃখিত, PS2-তে অচক্রীয়টা থাকে, PS2-তে কে থাকে? অচক্রীয়টা থাকে, এবং চক্রীয় যেটা সেটা থাকে হচ্ছে PS1-এ। তো আমরা খেয়াল রাখবো যে চক্রীয় যে সে হচ্ছে PS1-এ থাকবে, অচক্রীয় যে সেও PS1-এ থাকবে, কিন্তু অচক্রীয় শুধুমাত্র অচক্রীয় থাকে PS2-তে কোনো চক্রীয় থাকে না। এখন এখান থেকে কি মাথায় রাখা লাগবে? এটা তো P700 থেকে শুরু করে এই পিগমেন্টটা কি করে, পুরো বাহক মানে ফটোস্টেম হতে বিচ্ছুরিত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে পরিবহন করে পুনরায় আবার এখানে ফিরে আসে, এই জন্য একে বলা হয়েছে চক্রীয়। আর এই যে P680 যেটা, এটা বিস্তৃত হয়ে ইলেকট্রন একমুখীভাবে প্রবাহিত হয় এবং পুনরায় ফিরে আসে না, তাই এটাকে বলা হয় কি? অচক্রীয়, এবং চক্র কমপ্লিট করে না, তাই এটা জাস্ট একটা সংজ্ঞা টাইপের, এটা অত গুরুত্বপূর্ণ না। আর গুরুত্বপূর্ণ না কারণ এটা তো বুঝতে পারছি, যদি ফিরে আসে তো চক্র, ফিরে না আসে চক্র কমপ্লিট হবে না, সেজন্য অচক্রীয়। তো এটা আসবে না, আসবে কোনটা? যেগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল বা মনে থাকে না, বা কথার সাথে মিল পাওয়া যায় না, সেরকম। এখানে কেবল ফটোস্টেম 1 যেটা সেটা অংশগ্রহণ করে চক্রীয়তে, আর অচক্রীয়তে ফটোস্টেম 1 ফটোস্টেম 2 দুইটাই অংশগ্রহণ করে। আর অচক্রীয় তো 2 জায়গায় আছে, চক্রীয় তো আমাদের PS2-তে নাই, ফটোস্টেম 2-তে নাই, এ কারণে শুধুমাত্র PS1-এই ফটোস্টেম 1
মানে পিএস ওয়ানেই চক্রীয় থাকে, আর পিএস ওয়ান পিএস টু দুইটাই অচক্রীয় থাকে। পানির প্রয়োজন হয়, আমরা দেখছি যে পিএস টু যেটা, পিএস টু বলছি যেটা অচক্রীয় যেখানে হয় পিএস টু, সেটা পানি বিশ্লেষণের সাথে জড়িত। তো পানির প্রয়োজন হয় অবশ্যই, কারণ এক্ষেত্রে পানির ইলেকট্রন এবং প্রোটন ব্যবহৃত হয়, আর এখানে পানির প্রয়োজন হয় না। এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেন সৃষ্টি হয় না, আর যেখানে যেহেতু পানি আছে সেখানে অক্সিজেন সৃষ্টি হয়। কোনো বিজারণ বিক্রিয়া ঘটে না, কিন্তু এখানে এনএডিপি বিজারিত হয়ে এনএডিপি H2 সৃষ্টি করে। হাসান স্যারের বইতে দেওয়া আছে একটা লাইন যে পিএস টু পিএস ওয়ানের থেকে ইলেকট্রন ব্যবহৃত হয়। তো আমরা সেটা ওইখানে চার্টে দেখব। আমরা দেখি ক্যালভিন চক্র এবং হ্যাসেল-স্ল্যাক চক্র, আমরা ছোটোবেলা থেকে এটা পড়ে আসতেছি যে ক্যালভিন চক্র যেটা, সেটা হচ্ছে C3 চক্র হিসেবে আমরা জানি ক্যালভিন চক্র, আর এটা C4 চক্র হিসেবে আমরা জানি। তো ক্যালভিন চক্রের C3 এবং C4 উদ্ভিদে সংগঠিত হয় ক্যালভিন চক্র। বেশিরভাগ সময় আমরা C3 উদ্ভিদেই ক্যালভিন চক্র বেশি দেখব, C4 উদ্ভিদে হ্যাটো-স্ল্যাক চক্র বেশি দেখা যায়। এখান থেকে মাথায় রাখবো হচ্ছে এটা যে ক্যালভিন চক্র যেটা, সেখানে হচ্ছে আমরা C3 মনে রাখবো, আর এই 3 দিয়ে আমরা খেয়াল রাখবো হলো যে এটার প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট 3PGA কোথায়, এই যে 3PGA, 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড 3PGA, ঠিক আছে। আর এখানে প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন, সেজন্য এটা C4 বলা হচ্ছে। সেই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলা হয় কি আবাসিক অণু, কি বলা হয় আবাসিক অণু। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহিতা আমরা যখন কোষ শ্বসন পড়ছি তখন দেখে আসছি যে রাইবোলোজ, কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রাহক হলো 1,5 রাইবোলোজ বিস ফসফেট, আমরা সংক্ষেপে এটাকে বলি কি RUBP, ঠিক আছে। আর এই C4 উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলেছি PEP, ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে C3-র জন্য আমরা দেখলাম হচ্ছে RUBP, C4-এর জন্য দেখলাম, অর্থাৎ ক্যালভিন চক্রের জন্য দেখলাম হচ্ছে RUBP, এবং C4 বা হ্যাচ ও স্ল্যাক চক্রের জন্য আমরা দেখছি পেপ বা ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি থাকে, প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহিতা। এবার আমরা দেখবো, অবশ্যই এটা খুবই মাথায় রাখা রাখবে যে C3-র কাছে সবসময় C3 থেকে C4-এ সবসময় উন্নত বৈশিষ্ট্য থাকবে, সব কিছু বেশি বেশি থাকবে, কিন্তু একটা জায়গায় C3 বেশি থাকবে, সেটা হলো কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব, উচ্চ ঘনত্বের কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি। যদি এটা খারাপ দিক, তারপরে যেহেতু এখানে মানের দিক থেকে এখানে বেশি আছে 50 থেকে 150, মানের দিক থেকে এখানে বেশি আছে 50 থেকে 150 ppm। তো 50 থেকে 150 ppm, মানে কি মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এই ppm যেটা, এই ppmটা কত হবে 50 থেকে 150, আর এখানে যে কার্বন ডাই অক্সাইডের ppm আছে 0.1 থেকে 100। আচ্ছা, এখানে যেটা হ্যাটো স্ল্যাক চক্রে যেটা দেওয়া আছে যে পরম উষ্ণতা 32 থেকে একটু বেশি, আর এখানে কম বলছি সব কিছু। এখানে ক্যালভিন চক্রে কম থাকবে, কিন্তু হ্যাটো স্ল্যাক চক্রে বেশি বেশি থাকবে। আমরা যে সময় C3 C4 উদ্ভিদের পার্থক্য পড়বো তখনও দেখবো যে এই সেম কথাগুলো আমরা বারবার আবার রিপিট পাচ্ছি। জন্য একটু খেয়াল রাখতে হবে যে 10 থেকে 25 হলো ক্যালভিন চক্রের পরম উষ্ণতা বা বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার তাপমাত্রা। পরম উষ্ণতা মানে তাপমাত্রা, আর বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার তাপমাত্রা যেটা হ্যাচো স্ল্যাক চক্রের, সেটা হচ্ছে 32 থেকে 45।
আমরা দেখবো যে মেসোফিল টিস্যুর মেসোফিলে এখানে শুধুমাত্র এক জায়গা হয়, এখানে দুই জায়গা হয়, তো বেশি বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে মেসোফিল ক্লোরোপ্লাস্টে বিক্রিয়াসমূহ কেবল মেসোফিল ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। আর হ্যাচ ও স্ল্যাগ চক্রের যে বিক্রিয়াসমূহ সেটা মেসোফিলে এবং বান্ডল সিথে, মেসোফিল ও বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে সংগঠিত হয়। মেসোফিল ও বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে সংগঠিত হয়। এখানে একটা সংক্ষেপে বলে দিচ্ছি যে কেন C4 থেকে C3 উদ্ভিদ হতে বেশি, কেন C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ ক্ষমতা বেশি। আমরা আগে বলছি যে C4 সব বেশি পাবো কিন্তু C3 আমরা কম পাবো, কেন? কারণ হিসেবে এখানে বলা আছে যে এখানে তাপমাত্রা পরম উষ্ণতা বেশি, এখানে কম। C4 উদ্ভিদের কার্বন সংবন্ধনকারী এনজাইম বেশি কার্যকরী হয়, এরা অল্প কার্বন ডাই অক্সাইড উপস্থিতিতে সালোক সংশ্লেষণে সক্ষম। ঠিক আছে, কারণ আমরা দেখছি যে এখানে কি কার্বন অক্সাইড C4 এর ক্ষেত্রে কতটুকু থাকে, 0.1 থেকে 100 ppm, 100 ppm। অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতি কার্বন ডাই অক্সাইড, অতিরিক্ত যে অক্সিজেনের উপস্থিতিতে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়। অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতেও অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে C4 উদ্ভিদ অক্সিজেন উপস্থিতিতে বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু C3তে বাধাপ্রাপ্ত হয়। C4 উদ্ভিদের আলোক শোষণ সম্পূর্ণ অনুপস্থিত বা কম হয়, কার্বন অণুগুলো বিপাকীয় কাজে অংশগ্রহণ করে থাকে। তাহলে কার্বন অণুগুলো বিপাকীয় কাজে অংশগ্রহণ করে থাকে। আলোক শোষণ অনুপস্থিত, এই কারণে C4 উদ্ভিদে একাধিক জায়গায় চতুর্দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ দ্বারা বেষ্টিত থাকায় সংকরিত পদার্থ অতি সহজে পরিবাহিত হতে পারে। আমরা দেখছি যে বান্ডল শীতেও হয়, আবার মেসোফিলেও হয়। ক্যাম্প প্রক্রিয়া, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিড বিপাক না, এটাও একটা প্রক্রিয়া যেগুলো আমাদের যে সকল ক্রাসুলেসি গোত্র উদ্ভিদ আছে, যেমন অর্কিড, ক্যাকটাস, আনারস, এগুলো ক্যাম্প প্রক্রিয়ায় তাদের অ্যাসিড মেটাবলিজম হয় ইত্যাদি। এই প্রক্রিয়া সংঘটিত হয় বলে এদের ক্যাম্প নাম করা হয়েছে। এরপরে এইখান থেকে আরেকটা মনে করতে পারেন পাথরকুচি, আমাদের যে বিখ্যাত পাথরকুচি উদ্ভিদ আছে, এই পাথরকুচি উদ্ভিদে আমরা ক্রাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম দেখতে পাই। তো এখান থেকে মনে রাখতে হবে কি যে শুষ্ক অবস্থায় বেশি থাকতে পারে, এগুলো হচ্ছে মরুজ উদ্ভিদ অনেকটা, মনে রাখতে পারেন। এসব উদ্ভিদে কেবল রাতে পত্ররন্ধ্র উন্মুক্ত থাকে, তবে ক্যাম্প প্রক্রিয়ায় রাতের বেলায় সংঘটিত হয়, কারণ দিনের বেলায় এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ হ্রাস পেয়ে পিএইচ এর মাত্রা কমে যায়। তাহলে দিনের বেলায় এদের জৈব অ্যাসিডের মাত্রা হ্রাস পেয়ে কি কমে যায়, পিএইচ এর মাত্রা কমে যায়, এবং রাতে জৈব অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এবং পিএইচ এর মাত্রা বেড়ে যায়। এই প্রক্রিয়ার ধাপগুলো C4 উদ্ভিদের অনুরূপ। কারণ C4 উদ্ভিদের যে পার্থক্যগুলো আছে সেগুলো আমরা আগেই দেখে আসছি, হ্যাশ ও স্ল্যাগ চক্র এবং ক্যালভিন চক্রের পার্থক্যের মধ্যে। তারপর আমরা এখান থেকে কিছু কিছু দেখব। আমরা আবার বলে রাখি যে C3তে আমরা কম কম পাবো, কম বা না, এরকম কম বা না এই টাইপের জিনিস পাবো। C3তে বেশি বা হয়, এরকম, ঠিক আছে, বেশি এরকম এরকম হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে কি যে 3 কার্বন বিশিষ্ট সেজন্য C3, এখানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সেজন্য C4। এখানে উষ্ণতা কম 10 থেকে 25, এখানে উষ্ণতা বেশি 32 থেকে 45। এখানে কার্বন ডাইঅক্সাইড শুধু একটা জায়গায় বলছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, ও এখানে অধিক কার্বন ডাইঅক্সাইড থাকে, এখানে কম থাকে, খালি এই একটা জায়গাটাই মাথায় রাখা রাখবে এক্সট্রা করে। এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা দেখছিলাম 50 থেকে 150, তাই তো 50 থেকে আমরা দেখছিলাম যে 50 থেকে 150, আর এখানে 100, 0.1 থেকে 100।
তো সেটা এখানে বলা হয়েছে আবার। আচ্ছা, এবার স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেন হলে এরা বাধাপ্রাপ্ত হয়, কিন্তু এখানে অক্সিজেনের উপস্থিতি বাধাপ্রাপ্ত হয় না। সালোক সংশ্লেষণ বান্ডলসিতে ক্লোরোপ্লাস্ট যুক্ত থাকে না, এজন্য এদের শুধুমাত্র মেসোফিলে হয়। এদের শুধুমাত্র কিছু হয়, মেসোফিলে সালোক সংশ্লেষণ হয়। কিন্তু এখানে বান্ডলসিতে ক্লোরোপ্লাস্ট থাকে, এজন্য মেসোফিল প্লাস বান্ডলসিতে C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণ ঘটে। উচ্চ চাপ সহ্য করতে পারে না, সেজন্য উচ্চ তাপমাত্রা সহ্য করতে না পারায় তারা শীত প্রধান দেশে বেশি উৎপন্ন হয়। আর C4 যেগুলো সেগুলো অধিকাংশই মরুজ বলতে এগুলো অধিকাংশই ওই তাপ সহ্য করতে পারে, তাপমাত্রা সহ্য করতে পারে, তাই এরা গ্রীষ্ম প্রধান দেশে বেশি হয়। এই যে এখানে বলেছে, ক্লিয়ার করেছে, কেবল ক্যালভিন চক্র সম্পন্ন হয় C3-তে। C4-এ ক্যালভিন ও হ্যাচো স্ল্যাক চক্র উভয় সম্পন্ন হয়। এখানে সালোক সংশ্লেষণের হার কম, এখানে সালোক সংশ্লেষণের হার বেশি। ক্রান্স অ্যানাটমি পাতায় অনুপস্থিত, তাই ক্রান্স অ্যানাটমি বিদ্যমান। খেয়াল রাখতে হবে, ক্রান্স অ্যানাটমি পরীক্ষায় কথা আসছে কিন্তু। ক্রান্স অ্যানাটমি এখানে অনুপস্থিত, এখানে থাকে। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণ মনে রাখতে হবে। যে C4-এর যে উদাহরণ, এটা মনে রাখতে হবে যে আখ, ভুট্টা, ধান, মুথা ঘাস। 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 এগুলো হচ্ছে C4, এগুলো C4। আর এগুলো বাদে বাকি যা আছে সব C3। ক্রান্স অ্যানাটমি কি? আমরা একটু বললাম ক্রান্স অ্যানাটমির কথা, সেটা কি? C4 উদ্ভিদের পাতার বান্ডল শীথের চারিদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল কোষের যে বিশেষ বলয় থাকে তাকে ক্রান্স অ্যানাটমি বলে। এরা অল্প কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে সালোক সংশ্লেষণে সহায়তা করে। কোথায় থাকে? বান্ডল শীথ। কোথায়? এই যে বান্ডল শীথের দুইটা জায়গা কিন্তু আমাদের সালোক সংশ্লেষণের কাজে লাগে। একটা হচ্ছে মেসোফিল, আরেকটা হচ্ছে বান্ডল শীথ। তো মেসোফিল এটা শুধুমাত্র C3-র জন্য, C3 শুধুমাত্র মেসোফিলেই ঘটে, কিন্তু কারণ এদের কি থাকে না, এদের কোনো ক্রান্স অ্যানাটমি থাকে না, এজন্য বান্ডলসিতে ক্লোরোপ্লাস্ট থাকে না, তার মানে ক্রান্স অ্যানাটমি থাকে না। আর বান্ডলসিতে C4-এ যেহেতু কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তো সেখানে C3 এবং C4 দুইটাই, C3 বলছি, দুঃখিত, C3 নয়, এখানে হচ্ছে C4 ঘটে। C4-এ বান্ডলসিট থাকে, সেজন্য এখানে কি থাকে? ক্রান্স অ্যানাটমি থাকে। ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এইটা হলো আমাদের এটিপি তৈরির প্রক্রিয়া। এটিপি রূপে শক্তি নির্গত হয়। অক্সিজেনের ফসফোরাইলেশন, সবাত শ্বসন বলি না আমরা, যেটা অক্সিজেনের সবাত শোষণ কিসের মাধ্যমে হয়? সবাত শোষণ হয় হচ্ছে বাত মানে হচ্ছে বায়ু, অর্থাৎ অক্সিজেন সহকারে যে ফসফোরাইলেশন হয়। আর ফটোফসফোরাইলেশন হচ্ছে আলোর উপস্থিতিতেই ফসফোরাইলেশন হয়। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা ধাপ। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। এখান থেকে লাগবে, এই জিনিসটা লাগবে যে কোনটা কোথায় ঘটে। ফটোফসফোরাইলেশন ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ঘটে। আমরা জানি যে সবাত শ্বসনের ধাপগুলো শুধুমাত্র প্রথম গ্লাইকোলাইসিস বাদ বাকি সবগুলোই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তো সেক্ষেত্রে যেহেতু এটা গ্লাইকোলাইসিস নয়, তাহলে সেক্ষেত্রে এটা কি? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে ঘটে। এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, কারণ এটা তো সবাত নয়, এখানে তো অক্সিজেন লাগবে না, কিন্তু এখানে তো বলছে অক্সিডেটিভ, সে কারণে এখানে অক্সিজেনের প্রয়োজন হয়। এটা সবাত শ্বসন প্রক্রিয়া আমরা জানি। ফটোস্টেম নামক বিশেষ যন্ত্র জড়িত। আমরা PS1 পড়ছি, PS1, PS2। তো এইগুলো হচ্ছে আমাদের ফটোফসফোরাইলেশন বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। কিন্তু
শ্বসনে তো আর PS1 PS2 কাজ করে না, সেজন্য এটা জড়িত নয়। আর এর আগে প্রথমে বলে দিচ্ছি যে এটিপি তৈরি হয় আর এখানে সূর্যের আলোকের শক্তি ব্যবহৃত হয়। কারণ আমরা জানি যে যখন আমাদের কি ঘটে, যেই পানি এবং কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির সময় আমাদের সালোক সংশ্লেষণ হয়, তখন সূর্যের আলো লাগে এবং ক্লোরোফিল এ লাগে, ঠিক আছে, ক্লোরোফিল এ আলাদা করে না বলে ক্লোরোফিল লাগে। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা দেখছি যে গ্লুকোজ C6H12O6 মানে গ্লুকোজ তৈরি হয়। তো সেখানে আমার কিন্তু সূর্যালোক দরকার হয়, এই যে সূর্যালোক দরকার হয়েছে কারণ কি এটা প্রভাবক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর অনেক গুরুত্বপূর্ণ একটা আমাদের যে ছক আছে যেটা সবাত শ্বসন প্রক্রিয়া। এই সবাত শ্বসন প্রক্রিয়া কী কী তৈরি হয়, সেটা কোন ধাপে কোনটা, আমাদের গ্লাইকোলাইসিস ইম্পর্টেন্ট না, গ্লাইকোলাইসিস মনে রাখতে হবে এটা যে আমরা এখান থেকে খেয়াল রাখি, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে কোনটাকে কী বলে। এই যে এক অণু NADH2 এর মানে হলো 3 অণু ATP। কি বললাম? এক অণু NADH2 মানে 3 অণু ATP, ঠিক আছে। এক অণু FeDH2 মানে হচ্ছে 2 অণু ATP। মানে এক অণু FeDH2 ভাঙলে আমরা 2 অণু ATP পাবো, এক অণু NADH2 ভাঙলে আমরা 3 অণু ATP পাবো, আর এক অণু GTP ভাঙলে আমরা এক অণুই ATP পাবো। ATP যা GTP তাই, কিন্তু NADH2 যেটা সেটা কি 3টা ATP ধারণ করে এবং FeDH2 যেটা সেটা 2টা ATP ধারণ করে। তাহলে আমরা এখান থেকে যখন দেখছি এখানে 2টা ATP তৈরি হয়েছে 2, এবং এখান থেকে মোট 3 2 6, 6টা, সর্বমোট কয়টা ATP তৈরি হলো? 8টা ATP তৈরি হলো, ঠিক আছে। মানে এটিপি বলতে মানে আমরা কীভাবে বুঝলাম, এখানে যেটা আছে এটা হলো NADH2 আকারে আছে, এখানে এটিপি তৈরি হচ্ছে 2টা, কিন্তু নিট বললে তখন আমরা 8টা বলবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যাই যে এটা থেকে এখানে দেখা যাচ্ছে যে সর্বমোট কয়টা এটিপি তৈরি হয়েছে? 2টা এটিপি শুধু এটিপির ক্ষেত্রে বলছে কিন্তু, ঠিক আছে। এরপরে অ্যাসিটাইল কোয়ে, যেটা এই অ্যাসিটাইল কোয়ের ভিতরে আমরা শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে 3 আর এখানে 2, তাহলে 3 2 6টা। তো আমরা এখান থেকে দেখবো যে এখানে 6টা এটিপি তৈরি হয়েছে, ঠিক আছে। এরপরে ক্রেবস চক্র ইম্পর্টেন্ট। ক্রেবস চক্রে এইখানে আমাদের 24টা এটিপি তৈরি হয়, আমরা সেটা এইটা পরীক্ষা আসছে ক্রেবস চক্রে কতটা এটিপি তৈরি। এই হলো 3 3 6 18, আর এখানে 2 2 2 4, 18 হচ্ছে 22, আর 2টা জিটিপি তৈরি হয়, তাহলে 24। তাহলে এখানে মোট 24টা এটিপি তৈরি হয়, এটা খেয়াল রাখা লাগবে যে ক্রেবস চক্রে 24টা এটিপি তৈরি হয়। আর কিছু মাথায় রাখুক আর না রাখুন, এটা মাথায় রাখা লাগবে। আর টোটাল নিট এটিপি তৈরি হয় 38টা, কিন্তু কোনো কোনো বইতে 36টা দেওয়া আছে, তো যেটা অপশনে থাকবে সেটাই দেখাইতে হবে, ঠিক আছে। তবে আধুনিক মতে 36টাই হয় বর্তমানে, কারণ 360 জুল ক্যালোরি পার 360 ক্যালোরি জুল এরকম। আচ্ছা, সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে পার্থক্য যেটা আমরা সেটা দেখবো, যে সালোক সংশ্লেষণ এবং শ্বসন আমরা প্রথমে পড়ে আসছি। শ্বসন হচ্ছে সর্বদাই ঘটে, সালোক সংশ্লেষণ আলোর উপস্থিতিতে ঘটে। আলোক শক্তি রাসায়নিক স্থির শক্তিতে পরিণত হয়। ইম্পর্টেন্ট যে আলোক শক্তি, আলো পড়ে সেটা রাসায়নিক শক্তি, অর্থাৎ আমরা যে বিভিন্ন রাসায়নিক বস্তুতে কনভার্ট করে, অর্থাৎ গ্লুকোজকে একটা রাসায়নিক বস্তু, তা আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যায়। আর শ্বসনের ক্ষেত্রে ওই গ্লুকোজ ভেঙে আবার গতিশক্তি পরিণত হয়। এটিপি একটা কি মুদ্রা, তাই না, বায়োলজিক্যাল মুদ্রা। তাহলে রাসায়নিক শক্তি স্থির শক্তি
রাসায়নিক স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ রাসায়নিক স্থির শক্তি মানে আমরা রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিণত হয়। এবার শর্করা জাতীয় যৌগ প্রধান শ্বসনীয় বস্তু, কারণ আমরা জানি শ্বসনে কী হয়, যে শর্করা C6H12O6 তথা গ্লুকোজ ওইটাই তো প্রধান শ্বসনীয় বস্তু, সেটাই বলছি এখানে। আর এখানে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে পানি ও কার্বন ডাইঅক্সাইড দিয়েই তো আমাদের গ্লুকোজ তৈরি হয়, তাহলে এখানে পানি ও কার্বন ডাইঅক্সাইড প্রধান সালোক সংশ্লেষণীয় বস্তু। এরপরে বলা হয়েছে যে ক্লোরোপ্লাস্টে সম্পূর্ণ প্রক্রিয়া সংঘটিত হয়। আর এটা শুধু ক্লোরোপ্লাস্ট, এখানে প্রথমে সাইটোপ্লাজম হয়, পরে মাইটোকন্ড্রিয়া সম্পূর্ণ হয়। সাইটোপ্লাজমে সংঘটিত হয় গ্লাইকোলাইসিস, আর মাইটোকন্ড্রিয়া আছে অন্য যে ধাপগুলো আছে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইটিসি, এগুলো সবই হলো আমাদের কিসে হয়, মাইটোকন্ড্রিয়া হয়। আর ক্লোরোপ্লাস্ট আর আমাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটা শুধুমাত্র এবং একমাত্র ক্লোরোপ্লাস্টেই হয়। এরপরে আছে উপচিতিমূলক, এটা অপচিতিমূলক। বিষয়টা খুব মানে এখানে কিন্তু তৈরি হয় উপচিতি ভালো, অপচিতি হচ্ছে খারাপ, মানে মেটাবলিজম, ঠিক আছে। এখানে জোর বাদে এখানে ভেঙে যায়, সেটা বোঝা যাচ্ছে যে উপচিতি যে ভালো, আর অপচিতি যেটা ভেঙে যায় খারাপ। তাহলে ভেঙে যায়, অপচিতি হয়, শর্করা জারিত হয়, শক্তি ও কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে, উদ্ভিদের ওজন কমে। যে অপচিতি হলে ওজন কমে, অপচিতি হলে ওজন কমে, মেটাবলিজম যখন হয়, বিপাক হয়, এই বিপাকের একটা সুন্দর নাম কিন্তু অপচিতি। তাহলে অপচিতি যখন হয় তখন ওজন কমে যায়, মেটাবলিজমের মাধ্যমে ওজন কমে যায়, হ্রাস হয়। কিন্তু উপচিতির মাধ্যমে শরীরের ভিতরে কি গ্লুকোজ জমা হয়, তখন কি ওজন বেড়ে যায়। শর্করা ও অক্সিজেন তৈরি হয়, শর্করা ও অক্সিজেন তৈরি হয়, তো তখন কি হয়, উদ্ভিদের ওজন বৃদ্ধি পায়। এর প্রধান ধাপগুলো হচ্ছে ফটোসিনথেটিক, এর প্রধান ধাপগুলো হলো ফটোসিনথেটিক, ফসফোরাইলেশন বা ক্যালভিন চক্র, ঠিক আছে। আর এর প্রধান ধাপগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইটিসি, যেটা বলছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে কি ঘটে, এখানে এরপরে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ হয়, আর এখানে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, ঠিক আছে। রাসায়নিক কেন অক্সিজেন গ্রহণ, সবাত শ্বসন, এই জন্য অক্সিজেন গ্রহণ, ঠিক আছে। আর রাসায়নিক সমীকরণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির দ্বারা এই যে আমাদের কাঙ্ক্ষিত গ্লুকোজ আমরা পেয়ে গেলাম। আর সেই কাঙ্ক্ষিত গ্লুকোজ ভেঙে আমরা কি পাবো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি, এবং এখানে 38 এটিপির কথা বলছে, মানে 380 ক্যালোরির কথা বলছে। তো এটা আমরা খেয়াল রাখবো 36টা বা 38টা, এই দুইটাই হয়, তো এটা একটু আগের পিডিএফ মেবি। আচ্ছা, এরপরে আছে হলো সবাত শ্বসন ও অবাত শ্বসন। আমরা এখান থেকে মাত্র যে জিনিসটা বলবো যে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়, এখানে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ ঘটে, এতে পানি সৃষ্টি হয় সবাত শ্বসনে। আর এখানে ল্যাকটিক অ্যাসিড বা অ্যালকোহল সৃষ্টি হয়, 2 অণু এটিপি সৃষ্টি হয়, এখানে 38টি এটিপি সৃষ্টি হয়। আর এখানে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষ হয়, এখানে নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয়। অবাত কেন বলছে, অক্সিজেন থাকে না, এখানে সবাত বলছে অক্সিজেন লাগে তাই। শ্বসন ও দহন, দহন আর শ্বসনকে এক জিনিস না, দহন হচ্ছে ভৌত রাসায়নিক প্রক্রিয়া, শ্বসন হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর এখানে এটিপি নির্গত হয়, এখানে তাপ শক্তি দহনের মাধ্যমে, আমরা দহন কখন হয়, অক্সিজেনের মাধ্যমে পোড়ালে সেটা হচ্ছে দহন হয়, তো সেখানে শক্তি নির্গত হয়, ঠিক আছে। এখানে বলছে এক্ষেত্রে আলোক শক্তি সৃষ্টি হয়, এখানে আলোক শক্তি সৃষ্টি হয় না, দহন হলে তখন আলোক শক্তি সৃষ্টি হয়। আর দহন কোনো এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কারণ এটা জৈব রাসায়নিক প্রক্রিয়া না, এটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া। তো আমাদের এই পর্যন্ত ছিল হচ্ছে নবম অধ্যায়ের যে শখ, সেগুলো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।